নমস্কার, শ্রামজাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: গোমতী ত্রিপুরা বাগমা এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়। বিভিন্ন রাস্তা ঘুরে গড়াইমুড়া এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ আরো অন্যান্যরা। 19 এপ্রিল পশ্চিম আসনের প্রথম পর্যায়ে যে লোকসভার ইলেকশন, সেই ইলেকশনে আমাদের যিনি মনোনয়ন পেয়েছেন, সবার প্রিয় এবং আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, উনার সমর্থনে আজকে সব জায়গায় আমরা যাচ্ছি। বাগমায় আজকে পদযাত্রা করলাম, প্রচুর পরিমাণে আমাদের কার্যকর্তারা সাথে ছিল। যেখানে যাচ্ছি উল্লাসের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে। বাড়িঘরেও গেলাম, দোকানঘরেও এসেছি, সবাই বলছে যে মোদিজি ছাড়া ওনারা আর কারোর বিকল্প চিন্তা করতে পারে না। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের যে পূর্ব আসনেও আপনারা দেখেছেন, সেখানেও জনঢল এবং সেখানেও আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়ী হব, এটা নিশ্চিত। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে 370-এর যে টার্গেট উনি দিয়েছেন, আমার মনে হয় এর থেকে বেশিই হবে। তো আমি এখানে যারাই উপস্থিত আছেন, আমাদের কার্যকর্তা যারা আছেন এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে মোদিজির হাত শক্তিশালী করার জন্য। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেছেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। রবিবার সকালে কৃষ্ণনগরে ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকা থেকে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেছেন। রামনগর বিধানসভা 17 নম্বর ওয়ার্ড 44 থেকে আমরা বাড়ি বাড়ি প্রচার যাচ্ছি। ব্যাপক উৎসাহ, আমি বলবো যে সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি আবেদন রাখার পরে ওনারা প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর থেকে নির্বাচিত রামনগর উন্নয়ন সভায় কাজ করতে পারি, সেদিকে তারা আশীর্বাদ করছেন। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের যে দুটি নির্বাচন, পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন, তিনি প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ আমাদের বিপ্লব কুমার দেব, এবং আমি ভারতীয় জনতা পার্টির 57 নির্বাচনে প্রার্থী হিসেবে সবাই সবাই সারা দিচ্ছে, সবাই ভোট দেবেন বর্তমান তিনি আশ্বস্ত করছেন। আর আমিও রামনগরবাসীর কাছে বলবো যে প্রত্যেকের সঙ্গে হয়তো সময়ের অভাবে আমার দেখা সম্পর্ক করা যাবে না, বা কিন্তু আমি সবার আশীর্বাদ চাইছি। নির্বাচনের পরে কাজের মাধ্যমে আমি তাদের কাছে সবাই আমি আশীর্বাদ চাইছি। এখন সকল প্রার্থীরাই একে একে আসবেন এবং আমাদের এই এলাকায় সুরজিৎ দত্ত তো সত্যি খুব কাজ করেছেন মানুষের জন্যে। মানুষের সত্যিকারের মনের মানুষ ছিলেন উনি, এবং উনি চলে যাবার পর এখন তার পরিবর্তে এবং সেই জায়গায় যিনি এসছেন আমাদের সকলের প্রিয় অলিকদা, মানে দীপক মজুমদার মহোদয়। তো সুতরাং আমার মনে হয় উনিও সেই সারা মানুষের মনে জাগাতে পারবেন, এবং আলটিমেটলি মানুষের কাজ করলে সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া যায়, সঙ্গ পাওয়া যায়, এবং আমার ধারণা সেই কাজ তিনি অব্যাহত রাখবেন। এবং দীপকদা আমাদের খুব কাছের এবং সকলের পরিচিত মানুষ, এবং নিঃসন্দেহে আমার মনে হয় আমাদের সকলের জন্য একটা সুবার্তা বয়ে আনবে।
2023 যারা অবুঝভাবে চাকরি দিয়েছে এবং যারা মামলা করে চাকরি খেয়েছিল তারা এখন একজোট হয়ে জোট চাইছে তাদের মুখন জবাব দিন। রবিবার সোনামুড়া নতুন বাজারে এক নির্বাচনী সভায় কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে খুব দেগে এই কথা বললেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। 10,323 লট সবচেয়ে বেশি চাকরি দিয়েছিল, এদের চাকরি দিয়েছিল, এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তাদের অবৈধভাবে চাকরি দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলিকে নাকচ করেছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি সুপ্রিম কোর্টের কাছে ক্যাবিনেট থেকে নিয়ে মানবিক আবেদন করেছি যে আমাকে তাদেরকে পাক্কা করার একবার সুযোগ দিন। সুপ্রিম কোর্ট মানা করে দিয়েছে, তার জন্য করতে পারেনি। কিন্তু তাদেরকে চাকরিগুলি যেত। হাইকোর্ট কি তাদের বিরুদ্ধে কিছু করেছিল? কে করেছিল? এই রাজ্যের কংগ্রেসের তৎকালীন নেতা আর যে জানিয়েছে আশিস বাবু, তার বন্ধু, বাপ বেটা নাম বলবো না, ও করেছিল কেসটা করে। এখন 10,323 চাকরি যারা দিয়েছে আর চাকরি যারা খেয়েছে এর এখন বন্ধু হয়ে গেছে। মেরে মিত্র, এই 10,323 পরিবারকে এবার প্রতিবাদ করা দরকার যে এই লোকদের চিনে রাখুন। বন্ধুরা, কংগ্রেস ত্রিপুরাতে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, এক পরিবারের স্বার্থে রাজনীতি করে, পুরো দেশের মধ্যে পরিবারের স্বার্থে রাজনীতি করে, আর পুরো রাজ্যের মধ্যেও কংগ্রেস সেই রাজনীতি করে। বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না। বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না। বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো, বড় কংগ্রেসের নেতা হতো, তবেই সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারতো। তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলে এসেছে। বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে ওই পার্টিতে কোনো কিছু হবে না। আর কমিউনিস্ট পার্টির মধ্যে শুধু পার্টির জন্য পার্টি করা হয়, মানুষের জন্য কমিউনিস্ট পার্টি করে না, ত্রিপুরার উন্নয়নের জন্য করে না। 25 বছর সরকার ছিল টানা। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী। আমাকে বলুন তো মানিক বাবু, মহিলাদের জন্য একটা কাজ আপনি করেছেন? আমি তো 33% রিজার্ভেশন দিয়েছি মহিলাদের জন্য সরকারি চাকরিতে। একটা কাজ বলুন বুজুর্গদের জন্য কি করেছেন? বলছেন আমরা পেনশন দিচ্ছি 300-500, আরে 25 বছরে 300 আর 500 ভাতা। বিপ্লব দেব আর মানিক বাবু 6 বছরে 2000 টাকা ভাতা দিয়েছে মেরে মিত্র। তার জন্য আর নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল ফ্রি। বলতে পারবে কমিউনিস্টের 25 বছরের ক্রমাগত শাসনে, তার আগে 10 বছরের শাসনে কমিউনিস্টরা 1 কিলো করে চাউল ফ্রি কোন ত্রিপুরাবাসীকে জীবনে দিয়েছে? আমরা 5 কিলো করে চাউল ফ্রি আগামী 5 বছর পর্যন্ত সমস্ত গরিব মানুষ পারা ভারতবর্ষের পাবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লক জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কমলপুরে হালাহালিতে মিছিল ও সভার আয়োজন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরো অন্যান্যরা। এই যে নির্বাচনী বন্ডের কথা শুনলেন আপনারা, প্রতিদিন খবর কাগজে বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা কিভাবে তুলেছে। ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা তাদের ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, সিবিআই পাঠিয়ে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে কাউকে কাউকে গ্রেফতার করে, যারা তাদেরকে টাকা দেয় না এদের জেলে ঢুকিয়ে হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা বলেছে এই নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড ভারতের সংবিধান সম্মত না, অসাংবিধানিক, বেআইনি। কে টাকা তুলেছে? ভারতীয় জনতা পার্টি। আর এর নামধাম যখন প্রকাশ হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আপ্রাণ চেষ্টা করেছে এই তথ্যগুলো যদি প্রকাশ না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে বাধ্য করেছে। আজকে এটা সিপিআইএম, কংগ্রেস বা ওই আমাদের দেশের যে অর্থমন্ত্রী সীতারামন, নির্মলা সীতারামন, তার স্বামী পরকালা প্রভাকর, শুধু তার বক্তব্য না,
ভারতের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এই টাকা অন্যায়ভাবে নেওয়া, এই আইন অন্যায়ভাবে করা। বন্ধুরা, এখানে শেষ নয়, আরেকটি রকম টাকা তুলেছে কোভিডের সময়তে, করোনার সময়তে পিএম কেয়ারসের নামে। এই পিএম কেয়ারসের সদস্য কারা? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বড় বড় নেতারা। সিএসি অর্থাৎ যারা অডিট করে, তারা অডিট করতে পারবে না, হিসাব চাইতে পারবে না। তথ্য জানার অধিকারের আইনে তার প্রকাশ হবে না। নির্বাচনী বন্ডে কি ঘোটালা, তার চাইতেও বড় ঘোটালা পিএম কেয়ারসে হয়েছে। ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে। আজকে একটা শহীদান দিবস, প্রয়াত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে, দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আজকে ইস্টার সানডে, প্রত্যেকটি গির্জায় ঈশাই ধর্মে যারা বিশ্বাসী তারা প্রার্থনা করছে। এটা রমজান মাস, যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফাস্টিং এ রয়েছে। এই পবিত্র মাসে আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট। সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে। আজকের খবরের কাগজে দেখবেন প্রায় 800 ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে, ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে। কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে। না খাউঙ্গা কিসি কো খানে দুঙ্গা যার স্লোগান ছিল, যিনি বলতো মে চৌকিদার হু, সব বিজেপি বলতো মে ভি চৌকিদার হু। আজকে দেখা যাচ্ছে চৌকিদার কে এই তো ডাকাত, মস্ত বড় ডাকাত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে। অন্ধভক্তদের কাছে, যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় এ হচ্ছে আসল নগ্ন চেহারা? সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই সরকারটা কে আর রাখা যায় না। এই ভারতবর্ষের কথা মাথায় রেখে, দেশের একতা, অখণ্ডতা, দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, যেরকম আমরা দিয়েছি, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, এই রাজ্যে আরো 8টি দল দিয়েছে, যে সমস্ত মত ভেদাভেদ দূরে রাখো। দেশের সংকট, এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে। এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কাছাকাছি, আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা, চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি, ছাত্র, যুবক, মেহনতি, কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আমি শুধু আহ্বান করব, কংগ্রেসী কর্মীদের, কমরেড বন্ধুদের, বুক চিতিয়ে লড়াই করুন। ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না, ভয়কে ওভারকাম করতে হবে। অবশেষে শুক্রবার
মাঝরাতে এক কুখ্যাত চোর সহ 2টি দেশি বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করে মান রাখল পুলিশ। জানা গেছে 29 মার্চ শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ উত্তর জেলা পুলিশের কাছে গোপন খবর আসে বাগবাসা থানা এলাকায় উত্তর গঙ্গানগরের একটি জঙ্গলে একদল চোর চুরির মতলব এতে আস্তানা করেছে। এই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপারের একটি বিশেষ দল সহ বাগবাসা ও চোরাইবাড়ি থানার পুলিশ এই জঙ্গলে অভিযান চালায়। অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করলেও অপর এক চোর পুলিশের হাত থেকে পালিয়ে যায়। যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ, আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি। তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তারাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে, মামলার সেকশন হলো 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B/27 টু আর্মস অ্যাক্ট। বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে। আমাদের কাছে যতটুকু খবর ও স্বীকার করেছে ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেকদিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। হ্যাঁ, এখান থেকে পিওর থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি আমরা। 29 তারিখ রাতে আপনারা ওকে আটক করলেন, আর আমাদেরকে 31 তারিখ
লোকসভা বুথের মুখে নির্বাচনী নাকায় বাজিয়াপ্ত শুকনো গাঁজা। ঘটনা তেলেমুড়া খোয়াই সড়কের লালতিলাস্থিত নির্বাচনী নাকা পয়েন্টে রবিবার দুপুর নাগাদ। এই গাঁজা আটকের ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলেমুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, তেলেমুড়া দিক থেকে একটি যাত্রীবাহী অটো 2 জন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালতিলাস্থিত নির্বাচনী নাকায় তল্লাশি চালিয়ে বাজিয়াপ্ত হয় এই 2 প্যাকেট মোট 6 কেজি শুকনো গাঁজা। আনুমানিক 11:30টায় লালটিলা নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল। তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে TR 062370 তেলিয়ামুড়ার দিক থেকে তিসাবাড়ির দিকে যাচ্ছিল। তো ওই অটোতে সার্চ করে 2 জন প্যাসেঞ্জার পাওয়া যায়, যাদের পজিশনে আমরা টোটাল 6 কেজি আমরা পাই। ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর একজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ। দুজনেরই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর। তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস, ওনাকেও আটক করে আমরা তাদেরকে নিয়ে আসি থানাতে এবং সঙ্গে আমাদের NDPS ধারায় ওনাদের বিরুদ্ধে মামলা হয়। গাঁজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার? 70 থেকে 80,000 টাকা। স্যার গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল? অটো তেলিয়ামুড়ার দিক থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছে। মানে প্রাথমিক তদন্তে কি জানা গেছে যে এগুলি কি রেল পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, রেলে শিলচর যাওয়ার উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার সকালে খনিকের জ্বরে বিভিন্ন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। বহু এলাকায় বিদ্যুৎ পরিবাহী ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে, খুঁটি ভেঙেছে, তার ছিঁড়ে গেছে। শহরের জগৎপুর এলাকায় বিভিন্ন জায়গায় জ্বরে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পাড়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী। দীর্ঘ সময় ধরে নেই বিদ্যুৎ। জায়গাটার নাম জগৎপুর। কোন সময় হয়েছে ঘটনা? আমি রিকোয়েস্ট করতে পারলাম না, যখন দেখলাম কারেন্ট নাই তো অনেকক্ষণ ধরে, হয়তো বা তুফানটার সময় ঘটনাটা হয়েছে আর কি। জায়গাটার নাম জগৎপুর। আজকে সকালে যে বাতাসটা আছে তুফানটা, এটা পুরো বাড়ির ভিতর থেকে গাছটা ভাঙ্গে আইনে ফেলে দিয়েছে কারেন্টের পোস্টের উপরে। হ্যাঁ, পোস্টটা তো ভাঙ্গে বেরিয়ে আছে, গাছ বহু বাড়ির কারেন্ট নেই সকাল থেকে। এই অবস্থা বিদ্যুৎ দপ্তরকে কি জানানো হয়েছে? বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে, তারা এখানে ছবি পাঠানো হয়েছে, তারা লোক আইছিল, আইয়া এইদিকে লাইন কেটে গেছে। জায়গাটার নাম কি? যার নাম জগৎপুর অগ্রগতি। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবন্তী পর্দায়।